সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর আইনুন নিশাত। স্যার, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি পরিবেশ রেখে আমি আলোচনা যেতে চাই যে স্যার, আমাদের পরিবেশ দিবসকে সামনে রেখে আন্তর্জাতিকভাবে স্থানীয়ভাবে নানা রকম স্লোগান দেওয়া হয়। সে বছরওয়ারি বিভিন্ন স্লোগানের কথা আপনি জানেন। আমরাও যদি দেখি যে যেমন 86 সালে দেওয়া হচ্ছে ট্রি ফর পিস, 80-তে আমরা দেখি নিউ চ্যালেঞ্জ ফর দ্য নিউ ডিকেড, 81-তে ছিল গ্রাউন্ড ওয়াটার টক্সিক কেমিক্যালস ইন হিউম্যান ফুড চেইনস। আমার বক্তব্য হচ্ছে যে এই থিমগুলো দেয়া হচ্ছে, হওয়ার পর পরবর্তী সময় এটার প্রভাবটা কি থাকে? ওই বছরে ওইটা নিয়ে হয়তো সেমিনারগুলো হচ্ছে, বিভিন্ন রকম সম্মেলন হচ্ছে, কিন্তু জাতিপুঞ্জের এই যে রাষ্ট্রগুলো বা যারা পরিবেশ আক্রান্ত বা পরিবেশ যারা নষ্ট করছে, তারা এই ব্যাপারে কতটা? ওকে, ধন্যবাদ। আসলে খোঁজ করলে দেখা যাবে যে 365 দিনে 350টা 60টা দিবস আছে, একাধিক দিবস প্রতিদিন আছে। বিষয়টা হচ্ছে যে সংস্থা এই দিবসগুলো ঘোষণা করে তারা যে ক্ষেত্রে কাজ করে, বক্তব্য হচ্ছে সারা বছর সেই ক্ষেত্রে কাজ করতে হবে। যেমন বিশ্ব পানি দিবস আছে, এই পানি দিবসে মাঝে মাঝে চাপ আসে খাবার পানির উপরে, কখনো আসে স্যানিটেশনের উপরে, কখনো আসে সেচের উপরে, কখনো আসে খরার উপরে, কখনো আছে নদী সংরক্ষণের জন্য। তো এগুলো যে দিবসটা পালন হয় ওই বছরে এটা নিয়ে প্রচুর আলোচনা হতে থাকে, প্রচুর গবেষণা হয়, প্রচুর প্রতিবেদন বের হয় এবং এটা কাজে আসে। যেমন এবছরের প্রতিবেদন, সেখানে এবার বন্য প্রাণীর কথা বলা আছে, ওর বন্য গো ওয়াইল্ড, ওয়াইল্ড আসপেক্টের উপরে। এখন বন্যপ্রাণী, সরি আমারও দোষ হচ্ছে, প্রাণী চলে আসতেছে বারবার। আসলে বন্য তো শুধু প্রাণী না, বুনো গাছ আছে, বুনো ফসল আছে। এখন এই বুনো ফসলগুলো, যেমন আমাদের চিকিৎসা, আগে কবিরাজ হেকিমরা বহু দুরারোগ্য রোগ চিকিৎসা করতে পারতেন। এখন হচ্ছে কি, তারা যেটা আজকালকার কবিরাজ কিংবা হেকিমরা হয়তো যেটা পারে না, সেটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো। তারা পারে না সার্জারি করতে, কিন্তু তারা হাতের নাড়ি দেখে বলতেন যে এই রোগ হয়েছে এবং লতা পাতার কম্বিনেশন দিতেন, জ্ঞান ছিল। এবং আপনি যদি কবিরাজদের দেখেন, তখন তারা কোন গাছের পাতা ভোরবেলা সংগ্রহ করত, কোনটা দুপুরবেলা সংগ্রহ করতো, মাঝরাতে। তার মানে হচ্ছে ওই পাতার মধ্যে যে অ্যালকলয়েড সৃষ্টি হচ্ছে তার সাথে সম্পর্ক আছে। আবার 3-4টা পাতা একসাথে বেটে দেয়া হতো। বিদেশেও কিন্তু প্রচলন আছে। আপনি যদি ভারতে যে কোনো বড় এলাকাতে যান, দেখবেন যে সেখানে সরকারি এলোপ্যাথিক হাসপাতালের সাথে সাথে সরকারি কিন্তু আয়ুর্বেদিক হাসপাতাল আছে। আপনি চীনে যদি যান, তাহলে দেখবেন যে এলোপ্যাথিক হাসপাতালের সাথে ক্লিনিকের পাশে কিন্তু চীনা ট্রেডিশনাল মেডিসিন আছে। আমি একবার সিঙ্গাপুর এয়ারপোর্টে আমার অভিজ্ঞতা হয়েছিল, সেখানে চায়ের দোকান কিন্তু ডাক্তার বসে আছে। আমি যদি বলি যে আমার এই সমস্যা হচ্ছে, তখন সে ঘসঘস করে কি লিখে দিল পিছনে, সেখান থেকে আমাকে এরকম মগে চা বানিয়ে দিল এবং ওই লতা পাতাগুলো আমাকে পুড়িয়া করে দিল যে এরকম তুমি পানিতে ডুবিয়ে চা বানিয়ে তুমি খাবে, অর্থাৎ ভেষজ হার্বাল মেডিসিন। তো এই মেডিসিনের কথা এটা বললাম এই কারণে যে আমাদের 80% এলোপ্যাথিক মেডিসিনের কিন্তু বেজ হচ্ছে হার্ব। যেমন ধরুন রাউলফিয়া সার্পেন্টিনা, সর্পগন্ধা, কিংবা অর্জুন গাছ। অর্জুনের বাকলটা পানিতে ডুবিয়ে রাখলে সেটা থেকে যে অ্যালকলয়েড বের হয় সেটা হার্টের জন্য ভালো, কিন্তু ওর সাথে হয়তো আরেকটা অ্যালকলয়েড আছে যেটা হয়তো লাংয়ের জন্য খারাপ কিংবা কিডনির জন্য খারাপ। তো এলোপ্যাথিক ডাক্তাররা আর ফার্মাসিস্টরা যেটা করেন, যে পার্টিকুলার অ্যালকলয়েডটা হার্টের জন্য ভালো সেটাকে আলাদা করে একটা ক্যাপসুলে ভরে দিচ্ছেন, পরবর্তীতে হয়তো সিনথেটিক্যালি তৈরি করছেন। কাজেই এই যে হার্বাল মেডিসিনের কি নলেজ, কি জ্ঞান, এবং যেটা বিভিন্ন যে দুরারোগ্য ব্যাধি এখন জটিল আকার ধারণ করছে, হয়তো তার সলিউশন ওই বন্য গাছের মধ্যে আছে। আবার আরেকটা উদাহরণ দিই, ধান। আমরা বলছি জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের লবণাক্ততা সহ্য করতে পারে সেই প্রজাতির ধান দরকার, খরা সহ্য করতে পারে সেই প্রজাতির ধান দরকার, ফ্লাড সহ্য করতে পারে সেই প্রজাতির ধান দরকার, অধিক তাপমাত্রা সহ্য করতে পারে সেই প্রজাতির ধান দরকার, এবং যে ধান অল্প সময়ে হয়। আপনি যদি আশুগঞ্জ কিংবা ভৈরব বাজার এই সমস্ত এলাকাতে যান, একটা ধান পাবেন, সেটা গ্রামের লোক বলে 60টা ধান, অর্থাৎ 60 দিনে হয়, 60 ডেজ। ওরাজ আমাদের ভালো আমন হতে কিন্তু 150 থেকে 180 দিন লাগছে। আপনি যদি কম সময়ে করতে পারেন তাহলে ওটার রিস্কটা কমে যাচ্ছে, ফ্লাড ঝুঁকিটা কমে যাচ্ছে। এখন আপনি যদি
ওটার আবার অসুবিধা হচ্ছে ওটার ফলন কম, খেতে ভালো না। আচ্ছা। এবং এটাকে যদি উচ্চ ফলনশীল করতে পারেন, অ্যারোমেটিকের সাথে যদি ক্রসব্রিড করতে পারেন, তাহলে শর্টার ডিউরেশনও পেতে পারেন। তাহলে এই যে আমাদের এখন কৃষিতে গবেষণা হচ্ছে, এবং কৃষিবিদদের আমি অভিনন্দন জানাই, সালাম জানাই। তারা লবণাক্ততা বের করেছেন, খরা বের করেছেন, বন্যা বের করেছেন, স্বল্প সময় বের করেছেন, এবং তাদের এখন গবেষণা চলছে অতিরিক্ত তাপ সহ্য করতে পারে, যেটা আমাদের দেশে এখনো প্রচলন হয়নি। তো এইটার মূল সূত্রটা আসছে কিন্তু ওই বন্য রাইস থেকে, বুনো রাইস থেকে, অর্থাৎ ওয়াইল্ড যে ভ্যারাইটি। তো এই জন্যই এবছরের থিম হচ্ছে আমরা যাতে এনিথিং ওয়াইল্ড, নেচারের একটা অংশ। বাংলাদেশে এটা সম্পর্কে ধ্যান ধারণা আরো গভীরে যাওয়া প্রয়োজন। আমাদের জীববৈচিত্র্য সম্পর্কে কিছু সার্ভে আছে। আমি একটু আলোচনা ফিরবো, একটা বিরতি থেকে এসে খালি জানতে চাবো যে এবারও যে স্লোগানটা দেওয়া হলো বা এর আগের বারও যেটা দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে বলা যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান এনভায়রনমেন্ট, আমরা বছরটা পেরিয়ে যাব, কিন্তু আমরা কি জীব বৈচিত্র্যের কথা, আপনার ওয়ার্ল্ডের কথা বলতে সেটা বলছিলাম। মানে এই যে দিবসগুলো উদযাপন হয়, এটা হচ্ছে কি সুশীল সমাজকে, সিভিল সোসাইটিকে একটা সুযোগ করে দেয়া হয় যে গভর্নমেন্টের ওই পার্টিকুলার বিষয়ে কি অবস্থান আছে সেটার পরিবর্তনের জন্য। যেমন ধরুন, কেউ যদি বলে যে বাংলাদেশে এগুলো প্রকৃতি রক্ষা করার জন্য, ওয়াটার কোয়ালিটি মেনটেন করার জন্য আইন কানুন কি সঠিক আছে, উত্তর হচ্ছে আছে। এবং আমাদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে 2011 সনে যে সংবিধানের যে সংশোধনী হয়েছে, 2013 সনে পঞ্চদশ সংশোধনী, 18 ক ধারা সংযোজিত হয়েছে। এটা কিন্তু আমরা বলে আসছি 20 বছর ধরে। নদী রক্ষা আইন হয়েছে 2013 জুলাইতে, পানি সংক্রান্ত আইন হয়েছে। আইন আছে অনেক, না, আইনগুলো হতেও সময় লাগে, কারণ সরকারের যে ধারাবাহিকতা আছে, প্রতিষ্ঠানগুলো সাইলোর মতো কাজ করে, প্রতিষ্ঠানগুলো যার যার টার্ফটা ধরে রাখতে চেষ্টা করে, অন্য কাউকে ছাড় দিতে রাজি না। তো সেই ক্ষেত্রে এই সচেতনতা বাড়ানোর জন্য, জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য এটা কাজে আসে। পানি সেক্টরে আমি যেহেতু বহুদিন কাজ করেছি, আমি দেখি কিছুদিন পরপরই ঘুরে ফিরে তারা ওই খাবার পানি, মানুষের অধিকার, খাবার পানির ব্যবস্থা করে দিতে হবে করতে করতে 2011তে বৈশ্বিক পর্যায়ে বলা হয়েছে এটা মানবাধিকারের অংশ। 2015তে বলা হয়েছে স্যানিটেশন হচ্ছে মানবাধিকারের অংশ, অর্থাৎ তার জন্য পরিবেশ আমরা চাই। এখন আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট তার অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, 5 ইয়ার প্ল্যানে যে টার্গেটগুলো সেট করে, এই টার্গেটগুলো কিন্তু ওই বৈশ্বিক টার্গেটের সাথে ম্যাচ করে হয়। যেমন ধরুন দুর্যোগ দিবস আছে, এখন প্রতিটা দুর্যোগ দিবসেই আমরা যেটা বলি, আগে আমাদের ছিল হিয়োগো ফ্রেমওয়ার্কের সাথে মিলিয়ে, এখন হচ্ছে সেন্ডাই ফ্রেমওয়ার্কের সাথে 2015 থেকে যেটা হয়েছে। সো বৈশ্বিক আলোচনাগুলোর মধ্যে আবার একটা ধারাবাহিকতা আছে, 20 বছর পর পর হয়। আমরা যেহেতু পরিবেশ দিবস নিয়ে কথা বলছি, প্রথম পরিবেশ বিষয়ক বৈশ্বিক সম্মেলন হয় 5ই জুন 1972 সালে। সেইটা থেকে 5ই জুন 73, 74, 75 প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস প্রতিপালিত হচ্ছে। এর মধ্যে অন্যান্য দিবসগুলো আছে, একটার সাথে একটা লিঙ্কেজ করা হচ্ছে। আমি এখন বলবো যে পরিবেশ নিয়ে কথা বলতে গেলে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা ইউনেপ পুশ করছে, ইউএন পুশ করছে, তার সাথে নজর রাখবো। কারণটা হচ্ছে এই সবকিছুর পিছনে হচ্ছে কিন্তু মানুষ ভালো থাকবে। এখন মানুষকে ভালো রাখার জন্য কিন্তু বাকি চেষ্টা। আমরা অনেক প্রকৃতি প্রেমিক দেখি যিনি প্রকৃতির কথা, পোকামাকড়ের কথা, বন্যপ্রাণীর কথা, পশু পাখির কথা বলেন, মানুষের কথা বলেন না। আমি আবার সেই জাতের পরিবেশ নিয়ে পরিবেশ কর্মী মনে করি যেটা মানুষের ভালো থাকা সবার আগে। যেমন ধরুন, এই ঘূর্ণিঝড়টা বাংলাদেশ খুব ভাগ্যবান। কেন? প্রথমত দিনের বেলা হয়েছে, রাতে বেলা হলে মহিলা শিশুদের উপরে হুমকিটা বেশি থাকতো। তার থেকেও বড় কথা, এটা ভাটার সময় হয়েছে। আর 6 ঘন্টা পরে যদি এটা উপকূল অতিক্রম করতো, কিংবা 6 ঘন্টা আগে উপকূল অতিক্রম করতো, জলোচ্ছ্বাসের উচ্চতা বেড়ে যেত। উচ্চতা এখন যেটা 5 থেকে 8 ফুট, সেটা বেড়ে 17-18 ফুট হয়ে যেত। আমাদের উপকূল জুড়ে যে উপকূলীয় বাঁধ আছে সেটা রক্ষা করতে পারতো না। এবার আমরা দেখেছি অল্প কিছু জায়গাতে বাঁধটা ভেঙেছে। সেটা হচ্ছে গত বছরও জুলাই মাসে হয়েছে জলোচ্ছ্বাস, তার আগের বছর হয়েছে, তার আগের বছর হয়েছে, প্রতিবারই হচ্ছে। 2007 থেকে আমরা দেখছি ভার্চুয়ালি প্রতি বছর হচ্ছে। এখন আমি একটা জিনিস বানিয়েছি, সেটা কি আমি রক্ষণাবেক্ষণ করব না? করব। এই যে উপকূলীয় বাঁধ যেটা 60-এর দশকে তৈরি হয়েছিল,
সেটার কিন্তু পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এটাই কিন্তু এই জলোচ্ছ্বাসকে ঠেকাচ্ছে। তো আমি এই পরিবেশ দিবসের সাথে এটা লিঙ্ক আপ করছি এই কারণে, গত বছর কি তার আগের বছর বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান ছিল কিন্তু বৈশ্বিক উষ্ণতার বিষয়। বৈশ্বিক উষ্ণতা, জি। তো বৈশ্বিক উষ্ণতার কারণে যে ঘটনাগুলো ঘটবে, একটা হচ্ছে এই জলোচ্ছ্বাসের ইন্টেন্সিটি বা ফ্রিকোয়েন্সি, বাট বেশি করে ইন্টেন্সিটি আরো জোরদার হবে। এখন আমরা এই জিনিসগুলোকে হোলিস্টিক্যালি দেখতে চাই। আমি ওয়ার্নিং এর কথাতে আজকে যাচ্ছি না, সময় নাই, কিন্তু একটা কথা বলি, যখনই ঘূর্ণিঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, তার সাথে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়। প্রচুর বৃষ্টিপাত হলেই কিন্তু নগরগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কাজেই এই নগরগুলোর পানি নিষ্কাশনের কথাও কিন্তু চিন্তা করতে হবে। এই দিবসগুলো আমাদেরকে এই কথাগুলোই মনে করিয়ে দেয়, স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা ওই যে কথা যে আমরা স্মরণে রাখি না কেন? রাখি না হচ্ছে অনেকটা পোশাকি রূপ আছে। শীতকাল হলে দেখা যাবে যে সকালবেলা একটা র্যালি হবে, কিছু গেঞ্জি ক্যাপ বিতরণ হবে, কিছু সেমিনার হবে, এবং আমার মতো কিছু লোক বছরের পর বছর একই কথা বলতে থাকবে। কিন্তু আমরা যদি ওই বিষয়টা নিয়ে বছরের শেষে যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয় একটা ইভ্যালুয়েট করতে পারে, এই এক বছর ধরে যে বিশ্ব পরিবেশ দিবসের যে প্রতিপাদ্য বিষয় যে আলোচনা হবে, বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে, বিতর্ক প্রতিযোগিতা আয়োজন হবে, কিন্তু এক বছরের মাথায় এই বিষয়ে আমরা কতটুকু অগ্রসর হতে পারলাম সেটা পরবর্তী বছরের বিশ্ব পরিবেশ দিবসের সাথে মিলিয়ে যেন অনুধাবন কিংবা কি বলবো পরিমাপ করা হয়, তাহলে এটা কাজে আসবে। সেই কাজটা আমাদের এখানে করা হচ্ছে না। সে কাজটা আমাদের এখানে করা হয় না। কিন্তু যে সংশ্লিষ্ট সংস্থাটি এই পার্টিকুলার বিশ্ব যেমন বললাম জলাভূমি রামসার কনভেনশন, পানি দিবস ইউএন জেনারেল অ্যাসেম্বলি, স্যানিটেশন ইউনিসেফ, এই প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি পরিমাপ করে, এবং আমি মনে করি যে সবকিছুর পিছনে মানুষ, এসডিজি হওয়ার কারণে যেটার প্রতি মানুষের নজর আরো বাড়বে সেটা হচ্ছে দারিদ্র্য বিমোচন, এবং বাংলাদেশ সরকার ইতিমধ্যে বলেছে যে 2021 সন নাগাদ আমরা মধ্য আয়ের দেশে যেতে চাই। খুব ভালো কথা। আমার মতো লোকের, আমি অর্থনীতিবিদ না, বাট আমাদের আবেদনটা হচ্ছে এটা যেন গড় আয় দিয়ে মাপা না হয়, এটা যেন ডিস্ট্রিবিউশনটাও দেখা হয়, ইকুইটি অ্যাসপেক্টটাও দেখা হয়, বন্টনটাও দেখা হয়। কারণ আবার বন্যপ্রাণীতে আসি। জি স্যার, আমি যে আমাদের আইলা, আমাদের সিডর বা এই যে সোয়ানো, যাই রোয়ানো গেল, যাই বলি না কেন, আমাদের যে বিভিন্ন রকম ঘূর্ণিঝড়গুলো তো আসছে যাচ্ছে, সেগুলো তো পরিবেশের সাথে সম্পৃক্ত। আমাদের অসচেতনতায় আমরা দেখতে পাই, এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে যদিও এভাবে বলা হচ্ছে যে আগে থেকে সতর্ক করার কারণে অনেকে বলছেন যে প্রাণহানির সংখ্যা কম, কিন্তু সরকারিভাবে বেসরকারি পর্যায়েও কিন্তু আপনি স্লোগানগুলির কথা বললেন, টি শার্টের কথা বললেন, কিন্তু বেসরকারি পর্যায়েও কিন্তু এই দিবসওয়ারি উদযাপনটা হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে যারা এটার আয়োজক হয় তারা এগুলোকে কি বলবো, এটার পিছনে ব্যাকআপ দেয়, এটা ঘটা করে উদযাপন করো, অর্থানুকূল্য থাকে, একটা চাপ থাকে। তো আমি যেটা দিয়ে একটু শুরু করেছিলাম যে বন্যপ্রাণীর সাথে মানুষের যে সম্পর্ক, আপনি এখন থেকে 50 বছর আগে গ্রামের যে অতি দরিদ্র মানুষ কোনো মতে যদি চালের ব্যবস্থা করতে পারত, তাহলে কিন্তু তার বাড়ির পিছনে লতাপাতা ডোবাতে যে শাক সবজি আছে আর খালে গিয়ে একটু মাছ ধরলেই তার কিন্তু পুরো চাহিদাটা মিটিয়ে ফেলতে পারত। তার খাদ্যের 70-80% কিন্তু ওয়াইল্ডনেস থেকেই আসতো। এখন হয়তো কিছুটা কমেছে, মানুষের চাপে বাড়ির পিছনে সেই ঝোপঝাড় নেই, সেই খাল এখন কারো দখলে চলে গেছে। এই জন্যই বোধহয় বাজারে না গেলেও চলতো, তাই না? আপনি চালে কুমড়ো তুলে দিয়েছেন, লাউ মাচা আছে, লতিটা নিচ্ছে, শাকটা নিচ্ছে, পুকুরে ছিপ নিয়ে বসলে কিছু পুঁটি মাছ ধরতে পাওয়া যেত। তো এই জন্যই এই ওয়াইল্ড লাইফের উপরে ফোকাসটা এত বেশি। আর মেডিসিনাল প্ল্যান্টের ইউজের কথা তো আমি বলেছি। সাইক্লোনের কথা যেটা বললেন, জলোচ্ছ্বাসের কথা যেটা বললেন, এটার আমার কাছে যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এটা টাইমিং। আমরা যদি গত 500 বছরের সাইক্লোনের হিসাব নিতে পারি, তাহলে দেখা যাবে যে 15ই মার্চ থেকে 15ই মে এর মধ্যে সাইক্লোনগুলো হতো। আচ্ছা, 15ই অক্টোবর থেকে 15ই ডিসেম্বরের মধ্যে সাইক্লোনগুলো হতো। গত বছর কিন্তু হয়েছে জুলাইয়ের মাঝখানে, এবছরও মেতে হয়েছে, কিন্তু একটু দেরিতে হয়েছে। তো আমাদের এই ক্ষেত্রে প্রস্তুতি অনেক ভালো। রেড ক্রস, রেড ক্রিসেন্ট সোসাইটির যে
50-60 হাজার ভলান্টিয়ার আছে স্বেচ্ছাসেবকরা যে স্বেচ্ছাসেবক, কিন্তু এটা কিন্তু সরকারকে ক্রেডিট দিতে হবে। এদের খরচ বহন করেন কিন্তু সরকার। ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্ট্রি অর্থায়ন করেন আর সংগঠনটা চালায় রেড ক্রিসেন্ট সোসাইটি। এই ভলান্টিয়ারদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এই কারণে যে তারা নিজেদের পরিবারের নিজেদের প্রয়োজনের দিকে লক্ষ্য না রেখে তার জন্য নির্ধারিত এলাকাতে সে মেগাফোনে সকলকে সাইক্লোন কেন্দ্রে যাওয়ার জন্য অনুপ্রাণিত করছে। নিজের ঝুঁকি নিয়ে একটা আলোচনাতে শুনেছি যে আমাদের 9,000 সাইক্লোন শেল্টার দরকার, আমাদের আছে 3,800। তো সেই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে দুটো। আমি 90-র দশকে সাইক্লোন শেল্টার মাস্টার প্ল্যান তৈরির সাথে জড়িত ছিলাম। প্রফেসর জামিল রেজা চৌধুরী দলনেতা ছিলেন, আমি একটা প্ল্যানিং টিমের কাজটা করেছি প্রধান হিসেবে। সেখানে আমরা 3-4টা পয়েন্ট তুলে ধরেছিলাম। প্রথমত, মানুষ বাড়ি থেকে যত শেল্টারের যত কাছের লোক সে তত দেরি করে যায়, কারণ সে ভাবে যে নিরাপদ জায়গাতে আছে, কিন্তু অনেক সময় সে গরু ছাগল ছেড়ে যেতে চায় না। সেজন্যে 70-এর দশকে মাটির কিল্লা গড়ে তোলা হয়েছিল। আমি 90-র দশকে এই কাজটা করি যখন কুতুবদিয়াতে গেছি, আলী আকবর ডেল বলে একেবারে দক্ষিণের গ্রাম, জিজ্ঞাসা করেছি যে 91-র সাইক্লোনে, তা 2-3 বছর আগে হয়েছে, কি করেছেন? বলল, স্যার আমরা সকলে গিয়ে মুজিব কেল্লার উপরে উঠে জীবন বাঁচিয়েছি। অর্থাৎ সেখানে যে 10 ফুট 12 ফুট 15 ফুট উঁচু যে ঢিবি করা হয়েছিল কিল্লা, গরু ছাগলকে ছেড়ে দিলে কিন্তু তারা ওই কিল্লার উপরে উঠে দেয়, এবং কিল্লার উপরে যে শেল্টারগুলো সেটাই সবচেয়ে বেশি কার্যকর। এখন কিল্লার জন্য জায়গা পেতে কষ্ট হয়, বাট এটা একটা প্রয়োজনের দিকে মনে রাখতে হবে। বাট আমি আজকে আপনার মাধ্যমে যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের যেহেতু অর্থনৈতিক উন্নতি হচ্ছে, আমাদের প্রত্যেকটা গ্রামেই গেলেই পাওয়া যাবে বাইরের থেকে ছেলে কিংবা ভাইয়ের ছেলে টাকা আয় করে গ্রামে পাঠাচ্ছে। তাহলে যদি আমরা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়াতে ওখানকার অবস্থাপন্ন লোককে যদি অনুপ্রাণিত করতে পারি, তার অবস্থানের ভিত্তিতে একেবারে উপকূলের কাছে যে তিনি 20 ফুট রেখে তার উপরে একটা ঘর করলেন, 15 ফুট বাই 20 ফুট একটা ঘর যদি করেন, একতলা এবং দোতলাটা সাধারণ সময় ব্যবহার হবে, সাইক্লোনের সময় কেউ থাকবে না, কারণ 20 ফুট জলোচ্ছ্বাস হতে পারে। যিনি একটু ভিতরে আছেন তিনি দোতলার লেভেলেই করতে পারেন, 10 ফুট জলোচ্ছ্বাস হবে ধরে নিয়ে। তো এই ঘরটা কিন্তু শুধু তার পরিবার না, তার আশেপাশের সকলের জন্য কিন্তু আশ্রয় কেন্দ্র, মহল্লার জন্য। আমরা গ্রামে দেখতে পাচ্ছি এখন স্থানীয় সরকারের মাধ্যমে পাকা বাজার তৈরি হচ্ছে। একতলা বাজার হোক দিনের বেলা, সাধারণ সময় মাছের বাজার তরকারির বাজার সব বসুক, কিন্তু দোতলাটা যাতে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হতে পারে। তো এইভাবে আমাদের অর্থনৈতিক উন্নয়নের সাথে খাপ খাইয়ে আমার যখন আয় বৃদ্ধি হবে, তখন কিন্তু ডিজাস্টারকে মোকাবেলা করার আমার ক্ষমতাটা বাড়বে। তখন আমি রিলিফের উপরে নির্ভরশীল হব না। আমি স্যার আলোচনাটা একটু অন্যদিকে নিতে চাই, যদি আপনি বলেন। সেটা হচ্ছে যে আমাদের গ্রামগুলো তো নগরের রূপ নিচ্ছে, নগরের পরিবেশ খুব দুঃখজনক অবস্থাতে আছে। এটা তো আরেকটা দুর্যোগের মধ্যে। হ্যাঁ, নগরের পরিবেশ দুর্যোগের মধ্যে আছে। তবে মেয়র দুজনকে ধন্যবাদ জানাতে হয়, তারা সঠিক রাস্তায় শুরু করেছেন। আসলে এখানে গভর্নেন্স স্ট্রাকচার নিয়ে প্রবলেম আছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যেগুলোকে মিউনিসিপ্যালিটি ডিক্লেয়ার করা হয়েছে, বিশেষ করে সিটি ডিক্লেয়ার করা হয়েছে, তার জন্যে নিউ ইয়র্ক কিংবা লন্ডনের যে ধরনের শাসন ব্যবস্থাটা আছে, যে এইখানে যতগুলো সেবা দানকারী সংস্থা আছে তাদের রিপোর্টিং লাইন হবে ওখানকার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে। নগরের অবস্থা খুব খারাপ। আমি এই নগরের অবস্থা খারাপ স্যার বলেন, আমি এই জায়গার সঙ্গে যে এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের এখন যে লোক আছে, যদি 16 কোটি বলি, তাহলে হয়তো 3 কোটি এর বেশি না নগরবাসী, আর বাকিরা গ্রামবাসী। কিন্তু নগরায়ন আরবান এলাকার যদি সংজ্ঞা নেই, তাহলে কিন্তু গোলমাল লেগে যায়। আরবান এলাকার সংজ্ঞা হচ্ছে যে এলাকার 70% বা 80% লোকের আয় কৃষি ছাড়া অন্য সেক্টর থেকে আসে, শিল্প, ব্যবসা বাণিজ্য, কুটির শিল্প, কৃষি না। এবং আমরা যদি কৃষির দিকে তাকাই, তাহলে দেখব যে এখন জাতীয় আয়ের 20%, 22%, 23% হচ্ছে কৃষি থেকে। এমপ্লয়মেন্ট হয়তো 16%, 17%, 18%, এক একজনের এক এক হিসাব, বা ধরলাম 20%। তাহলে বাকি 80%-এর আয়টা অন্য সেক্টর থেকে আসছে। কাজেই আগে যেগুলো ইউনিয়ন ছিল, থানা ছিল, এগুলো নগরায়ন প্রক্রিয়াতে ক্রমান্বয়ে বড় হচ্ছে। ঢাকাও কি পরিকল্পিতভাবে বাড়ছে? তা তো না।
রাজুক উত্তরা মডেল টাউন করেছে, গুলশান বাড়িধারা বনানী করেছে, 50-এর দশকে ধানমন্ডি করেছে। এটা তো সকল নগরবাসীর ব্যাপার না। ঢাকা যেদিকে বর্ধমান হচ্ছে, যেমন পূব দিকে বাড়ছে, যারা সরকারি প্লট পাবেন চমৎকার এলাকাতে থাকবেন, কিন্তু আপনি যদি বনশ্রী দিয়ে যদি রওনা দেন তাহলে দেখতে পাবেন যে অলিগলি, কারণ কেউ তো জায়গা ছাড়ছে না, ল্যান্ড হ্যাজ বিকাম প্রেশাস। আমি কদিন আগে শহরটার নামই উচ্চারণ করি, ময়মনসিংহের যে আরবান প্ল্যান হয়েছে, যারা তৈরি করছেন তারা আমার ছাত্র ছিলেন কিংবা বলছিলেন যে আমাকে দেখাতে চান, গেলাম। আমি দেখে বিস্মিত হলাম যে ময়মনসিংহ শহরের এক পারে হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র, অন্য পার কিন্তু শহরের মধ্যে আসেনি। পশ্চিমা জগতে কিন্তু নদীর দুই পার ঘিরে শহর, নদীটা মধ্যখান থেকে। এখন শহরের যে পারে শহরটা বাড়ছে ওই দিকেই বাড়ছে। প্রাকৃতিকভাবে নদীর পাড়গুলো উঁচু হয় পার্শ্ববর্তী এলাকা থেকে, যে ফ্লাড প্লেন থেকে, এবং কিছু খাল ওই ফ্লাড প্লেনের পানিটা ড্রেন আউট করে। এখন ময়মনসিংহ শহরে দেখতে পাচ্ছি যেদিকে এক্সপ্যান্ড করছে 5 বছরের মধ্যে পার্মানেন্ট জলাবদ্ধতার শিকার হবে। কুমিল্লা ইতিমধ্যে জলাবদ্ধতার শিকার হয়। আমার ছোটবেলাতে সিলেটে থাকার সুযোগ হয়েছিল, শহরের মধ্য দিয়ে প্রচন্ড বেগে বৃষ্টির পরে খালের মধ্যে দিয়ে পানিগুলো নেমে যেত, সেগুলো দখল হয়ে গেছে। ইউ আর ভেরি রাইট, আরবান এলাকার কিছু স্পেশাল ফেসিলিটি গড়ে তুলতে হবে। প্রথমত জনসংখ্যার ডেন্সিটি বেশি হবে, শিশু সন্তান বেশি হবে, তাদের জন্য খেলার পার্ক, নাগরিকদের জন্য রিক্রিয়েশনাল সেন্টার, রিলিজিয়াস সেন্টার, স্কুল, হাই স্কুলের জন্য জায়গা না রেখে যদি আমি নগরকে এক্সপ্যান্ড করতে দেই তাহলে কিছুদিন পরে স্কুলের জায়গা পাওয়া যাবে না। তো আমরা শুধু ঢাকা শহর চট্টগ্রাম না, প্রত্যেকটা আরবান সেন্টারকে মিউনিসিপ্যাল এরিয়া ডিক্লেয়ার করছি, কিন্তু সেখানে নাগরিকের জন্য যে সুযোগ সুবিধাগুলো দেয়া প্রয়োজন তার জন্য কোনো পরিকল্পিত দীর্ঘমেয়াদী ভবিষ্যতের কথা ভাবনা করে কোনো পরিকল্পনার দিকে আমরা এগোচ্ছি না। এটা কিন্তু খুব দুঃখজনক ব্যাপার। আমি মনে করি যে সরকার মিউনিসিপ্যালিটি এলাকা ডিক্লেয়ার করছেন, তার জন্য চেয়ারম্যান নিযুক্ত করছেন, তাদেরকে ক্ষমতায়ন করে এবং তাদেরকে শুধু আজকের যে মিউনিসিপ্যাল এলাকা সেটা না, এখন থেকে আমরা মনে করছি যে আমাদের জনসংখ্যা হয়তো আর বাড়বে না 2030 সন নাগাদ, যে 2030-এ গিয়ে শহরটা কত বড় হবে এবং ক্রমান্বয়ে নগরে বেশি লোক আসতে থাকবে। কারণ যারা এখন কর্মক্ষম হয়ে 18 বছর 21 বছরের উপরে কর্মজীবনে প্রবেশ করছে তাদের জন্য কিন্তু কৃষিতে জায়গা নেই, না, তাদেরকে অন্য জায়গায় যেতে হবে, শিল্পে আসতে হবে, সার্ভিসে আসতে হবে, বিজনেসে আসতে হবে, সেবা খাতে আসতে হবে। তাহলে তাদের জন্য বসতিটা কিভাবে হবে এটা চিন্তা করতে হবে। বসতি একটা বড় বিষয় স্যার, যে আপনি পুরো এলাকার কথা বলছেন, ইউনিয়ন পরিষদ এলাকাতে এখন যেভাবে বিপণী বিতার এবং আবাসন তৈরি হচ্ছে, যেমন যে ঢাকা 2 সিটি কর্পোরেশনের সঙ্গে 8-16টা ইউনিয়ন যুক্ত হলো, কিন্তু এই ইউনিয়নগুলো তো অনেক আগেই শহরের অন্যান্য এলাকার মতো কিন্তু বহুতল ভবন হয়ে গিয়েছে। যুক্ত হব করছে, এখনো সরকার ঘোষণা দিয়ে ফেলেছে, ঘোষণা দিয়েছে, কিন্তু কাগজপত্র তৈরি হয়নি। ওইটা হচ্ছে আবার আমাদের মজার একটা ব্যাপার, বহু ঘোষণা হয়, নীতি নির্ধারকরা বহু কথা বলেন, কিন্তু সেটা কার্যকর হতে সময় লাগে। 8-16টাই যেমন ধরুন আপনার জলাধার সংরক্ষণ আইন, যে নগরের ভিতরে যে পুকুর আছে সেটা ভরাট করা যাবে না, জলাশয়ের আইন হয়েছে 2000 সনে, আর গেজেট হয়েছে 2007 কি 8-এ। অর্থাৎ ওখানেও কিন্তু বহু ধরনের জটিলতা আছে। এই যে আপনি 8টি ইউনিয়নের কথা বললেন, 16টি ইউনিয়ন, আমি তো দেখতে পাচ্ছি ঢাকা সাউথের যিনি মেয়র মহোদয়, তার জন্য এই 8টি ইউনিয়ন বেড়ে তার জুরিসডিকশন, তার এলাকা বেড়েছে, কিন্তু তার জন্য একটা মাথা ব্যথা নিয়ে আসছে। জনসংখ্যা বেড়েছে, মাথা ব্যথা বেড়েছে, কারণ ডিএনডি বাঁধের কিছু অংশ তার এলাকাতে পড়েছে। তো ডিএনডি বাঁধ এলাকার তো খুব নিচু এলাকা, যেখানে সামান্য বৃষ্টি হলেই কোমর পানি হয়ে যায়, হাঁটু পানি হয়ে যায়। অর্থাৎ একটা গ্রাম 2 দিন 3 দিন পানিতে ডুবে থাকলে গ্রামের লোক অ্যাডজাস্ট করতে পারে, ধান ক্ষেত অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু শহরে গোড়ালি পানি 3-4 ঘন্টার বেশি শেষ হইতে পারে না। কাজে নগরের ক্যারেক্টার, এর জন্য কিন্তু ম্যাথমেটিক্যাল মডেল করা আছে, সামান্য বৃষ্টি হলে কোথায় কোথায় পানি জমবে সেটা কিন্তু করা আছে, আমার কাছে আছে, আমি দেখাতে পারি। তো আপনার কথাটা সঠিক। আমার মনে হয় যে নগরায়ন বিষয়টাও বিশ্ব পরিবেশ দিবসের কোনো না কোনো স্লোগানের মধ্যে এসছে, যে নগরায়নটা সুপরিকল্পিত হতে হবে।
নাগরিকের অধিকার নাগরিকের প্রতিনিধির মাধ্যমে অর্জিত হবে নাকি সরকারি আমলাদের মাধ্যমে অর্জিত হবে, এই দুটোর মধ্যে দ্বন্দ্ব আমরা এখনো 96 শেষ সালে হয়নি। দেখছি আওয়ার আর্থ, আওয়ার হ্যাবিটেট, আওয়ার হোম, এরকম আরো কিছু ছিল। নগরীয় এনভায়রনমেন্ট এন্ড শেল্টার মোর দ্যান এ রুফ। এক্স্যাক্টলি। হ্যাঁ, এবং আমি বোধহয় পানি দিবস কিংবা কোথাও নগরায়ন, এবং নগরায়নের উপরে কিন্তু ইউএন হ্যাবিটেট আলাদা দিবস প্রতিপালন করে। জি। সেই দিন হয়তো এটা নিয়ে প্রচুর আলোচনা হয়। তো আপনার যে মূল প্রথমে আমাকে যে প্রশ্নটা করেছিলেন যে এই আলোচনাগুলো কি শুধু আলোচনা নাকি এটার থেকে কিছু কাজ হয়, আমার কথা হচ্ছে কিছুটা অ্যাওয়ারনেস বিল্ডিং হয়, পাবলিক ওপিনিয়ন ক্রিয়েটেড হয়, জনসচেতনতা তৈরি হয়, এবং জনসচেতনতা আলটিমেটলি যখন জনপ্রতিনিধিদের মাধ্যমে এগুলো বাস্তবায়নের প্রক্রিয়াটা চালু হবে, গণতন্ত্র পুরো রূপ পাবে, তখন হয়তো এগুলো আরেকটু জোরদার হবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদের সঙ্গে যোগদান করার জন্য। দর্শক যারা ধন্যবাদ। ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই নিরাপদে থাকুন।